আমি আমি কি বলে যে আপনাকে ধন্যবাদ দেব? এত বড় বিপদ কি করে ডেকে আনলি? বলার মতো যে ভাষা নেই। দেখ বেটা, আমার 3 কাল গিয়ে 1 কালে ঠেকেছে। বয়স হয়ে গেছে, ঠিক মতো চলতে ফিরতে পারি না। তবে আজ গ্রামের এই বিপদের দিনে নিজেকে ঘরের মধ্যে আটকে রাখতে পারলাম না। যা আছে কপালে ভেবে বেরিয়ে পড়লাম। বয়সের ভারে আমি ক্লান্ত, তাই একে কিছুক্ষণের জন্য আটকাতে পারি মাত্র। এই যে জগৎ থেকে এসেছে, ওখানেই ফেরত পাঠাতে হবে। কিন্তু কিভাবে? এর উত্তর তো তোর কাছেই থাকা দরকার। আমি আমি প্রচণ্ড রকমভাবে অনুতপ্ত, লজ্জিত। এখন অনুতাপ লজ্জা করার সময় নয়। এ কোনো সাধারণ তর্জনী নয়, ও হচ্ছে অসুর। আমাকে ক্ষমা করবেন, কিন্তু আমার মনে হয় আপনার কোথাও একটা ভুল হচ্ছে। ভুল কি ঠিক সেটা সময় নির্ধারণ করবে। আপাতত এই সমস্যার একটা নিশ্চিত সমাধান দরকার। কিন্তু এ যে ধরনের অপশক্তি, এর মোকাবিলা করার মতো ক্ষমতা বা জ্ঞান কোনোটাই আমার নেই। তাহলে উপায়? এখান থেকে প্রায় 10 কিলোমিটার দূরত্বে শালবনির জঙ্গল। সেই জঙ্গলের মধ্যিখানে এক সাধক বাস করেন। একমাত্র তিনি যদি কোনো রকম তোমায় পথ দেখাতে পারে। প্রণাম। বেশি দেরি করো না, আজ রাতেই শালবনি জঙ্গলের উদ্দেশ্যে রওনা হয়ে যাও। পথে বাধা আসতে পারে, তাই আমি এই পবিত্র জল তোমায় দিয়ে দিলাম। এ তোমার বাধা প্রতিহত করতে একটু হলেও সাহায্য করবে। আমি আশীর্বাদ করি তুমি যাতে কাজে সফল হও। বজ্রনাথ শালবনি জঙ্গলের উদ্দেশ্যে তখনই রওনা হয়ে গেল। শালবনি জঙ্গলে যাওয়ার পথে বজ্রনাথ পাহাড়ের রাস্তায় দেখতে পায় নিচে এক গ্রামে লণ্ডভণ্ড পরিস্থিতি। চারিপাশে আগুন, লোকজনের আর্তনাদ, আর সেই আর্তনাদ ভেদ করে আকাশ বাতাস কাঁপিয়ে তুলছে এক পৈশাচিক দাম্ভিক চিৎকার। হে 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 হে, পাপের প্রায়শ্চিত্ত করতেই হবে। বজ্রনাথ দৌড়াতে শুরু করে। সকাল পেরিয়ে দুপুর গড়িয়ে সন্ধে হয়ে যায়। বজ্রনাথ তখনও দৌড়ে যাচ্ছে। তার চোখে মুখে ক্লান্তি, হতাশা, যন্ত্রণার ছাপ স্পষ্ট। শালবনি জঙ্গলের সামনে এসে সে কিছুক্ষণ জিরিয়ে নিতে থাকে। বজ্রনাথ এক মশাল হাতে জঙ্গলের মধ্যে প্রবেশ করে। ইষ্টমন্ত্র জপ করতে করতে বজ্রনাথ ক্রমশ জঙ্গলের গহীনে অগ্রসর হতে থাকে। হঠাৎ এক গম্ভীর ঘর ঘর শব্দ ভেসে আসে। সচকিত হয়ে ওঠে বজ্রনাথ। তারপর দেখে অন্ধকারের মধ্যে জল জল করছে দুটো চোখ। দেখতে দেখতেই বনের ভেতর থেকে বেরিয়ে আসে এক বাঘ। জিভ দিয়ে লালা ঝরছে। দেখে বোঝা যায় ক্ষুধার্ত সে। বাঘটি বজ্রনাথের দিকে দৌড়াতে শুরু করে। ও ঝাঁপিয়ে পড়ে বজ্রনাথের উপর। বজ্রনাথের সাথে বাঘটির প্রাণপণ লড়াই চলতে থাকে। তারপর একটা সময় আচমকাই বাঘ বজ্রনাথকে ছেড়ে কোথায় যেন পালিয়ে যায়। রক্তাক্ত বজ্রনাথ হাঁপাতে থাকে আর মনে মনে বলে ওঠে, এসব এসব কি হচ্ছে? তোমার প্রশ্নের উত্তর তুমি পেয়ে যাবে বজ্র। বজ্রনাথ তাকিয়ে দেখে একজন গেরুয়া বসনধারী সাধক বেরিয়ে আসছেন জঙ্গলের ভেতর থেকে। বাঘের উপরে বসে আছেন তিনি। তার শরীর থেকে বেরিয়ে আসছে দিব্য ছটা। বজ্রনাথ লক্ষ্য করে তার শরীরের সমস্ত আঘাত যেন মিলিয়ে গেছে। সে নিজের মধ্যে সুস্থ স্বাভাবিক অনুভব করে। প্রণাম,
আমি বড় বিপদে পড়ে আপনার কাছে নিষ্পত্তির জন্য এসেছি। বিপদ ডেকে আনতে বলেছিল কে? আমি আমি বুঝতে পারিনি। আমি ভেবেছিলাম। কি ভেবেছিলে? সব কিছু অত সহজ, হাতের মোয়া। তুমি যে বিপদকে ডেকে নিয়ে এসেছো সে কোনো সাধারণ বিপদ নয়। তার মোকাবিলা করাও মুখের কথা নয়। হঠাৎই ঝড়ের ন্যায় হাওয়া বইতে থাকে, আকাশ জুড়ে মুহুর্মুহু বজ্রপাত হতে থাকে, আর সেই কালো অন্ধকার ঘন ঘটার মধ্যেই ভেসে আসে এক গম্ভীর কণ্ঠস্বর। তুই ওকে আটকাতে পারবি না। আমার সেনা তৈরি, শুধু একবার চাবিটা পাই, তারপর দেখবি এই গোটা পৃথিবীর ওপর শুধু অন্ধকার আর অন্ধকার বিরাজ করবে। সুবল কাকার বাড়ির সামনে বলাই, কানাই ও গুপি সহ গ্রামের কয়েকজন নিজেদের মধ্যে কথা বলা বলি করছে। সামনে শায়িত রয়েছে সুবল কাকার মরা দেহ। কানাই, আমার মনে হয় না আর আমাদের বেশি অপেক্ষা করা উচিত। হ্যাঁ রে, আমারও তাই মনে হয়। রাত তো আর কম হলো না। বেটা, সুবল কাকাকে এই রাত বিরাতে টপকাতে হলো? থাম, এসব বলিস না। মানুষটা কিন্তু আর পৃথিবীতে নেই। তোরা থাম তো, আমি ভাবছি অন্য কথা। কানুর আসতে এত দেরি হচ্ছে কেন? রাত কত হয়েছে দেখেছিস? এত দেরি কেউ করে? আরে আমার শরীরটা একটু অবসন্ন ছিল, যে কারণে তৈরি হতে একটু দেরি হয়ে গেল। তা মরার থেকে তো পচা গন্ধ বেরোচ্ছে। সেটাই তো, কাকার তো তিনকুলে কেউ ছিল না। তা কখন যে মারা গিয়ে ঘরের মধ্যে পড়েছিলেন কেউই জানে না। তার বাড়ির সামনে দিয়ে কয়েকজন যাতায়াত করার সময় একটা দুর্গন্ধ পেয়ে সবাইকে জানায়, তারপর ঘরের দরজা ভেঙে ঢুকে দেখে এই অবস্থা। তাই বলে কাল ভৈরবীর শ্মশান? রাতের বেলা সেখানে যাওয়াটা কিন্তু ঝুঁকিপূর্ণ। কি বলবো বল, গ্রামের ঠাকুর মশাই বিধান দিয়েছে মৃতদেহ নাকি পচে গেলে তা গ্রামের জন্য অমঙ্গল সূচক। তাই যত তাড়াতাড়ি সম্ভব আজ রাতের মধ্যেই দাহকার্য সম্পন্ন করতে। এদিকে পাশের গ্রামে শুনেছি নাকি মরক লেগেছে। এমন অবস্থায় কালভৈরবী শ্মশান ছাড়া আর কোনো উপায়ও নেই, আর সেই জন্যই তো তোকে ডেকে এনেছি। বলো হরি হরি বল, 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 বলো হরি হরি বল। নে রে, কাল ভৈরবী শ্মশানের কাছে এসে গেছি। এ কি রে, হঠাৎ এমন ঠান্ডা বাতাস দিচ্ছে কেন? মনে হয় বৃষ্টি আসছে। সর্বনাশ, প্রথমেই বাধা। নে নে, তাড়াতাড়ি কর। চল চল, কেটে পড়ি। আগুন তো এখনো নেভেনি। যার তিনকুলে কেউ নেই সে যে আগুন পেয়েছে এটাই বড় কথা। আর আমার এখানে দাঁড়িয়ে থাকতে বড্ড অস্বস্তি হচ্ছে। তোরা চলে যা, আমি এখানে একাই দেখছি। ব্রিজেশের কথায় বাকি চারজন ফিরে যায়। ব্রিজেশ তার পকেট থেকে তামাক বার করে একটু দূরে একটা গাছের তলায় বসে টানতে থাকে। হঠাৎ সে লক্ষ্য করে কোনো এক ব্যক্তি জ্বলন্ত চিতার পাশে গোল গোল করে ঘুরছে। তারপর সেই ব্যক্তি গগনভেদী শব্দে মন্ত্র আওড়াতে থাকে। ওং রিং ক্রিং রক্ষ রক্ষ চামুণ্ডে কুরু কুরু ভূত প্রেত বশমনায় স্বাহা। ওং রিং ক্রিং রক্ষ রক্ষ চামুণ্ডে কুরু কুরু ভূত প্রেত বশমনায় স্বাহা। দেখতে দেখতেই এক বিশালাকার অশরীরী তার সামনে উপস্থিত হয় ও তার বশ্যতা স্বীকার করে। ব্রিজেশ সবকিছু মনোযোগ সহকারে দেখছিল। সাধনা সিদ্ধির বিষয়ে সে বরাবরই আগ্রহী। সেই লোকটি সেখান থেকে চলে যাওয়ার পর ব্রিজেশ হন্তদন্ত হয়ে সেই চিতার কাছে যায় ও যেভাবে সেই লোকটি চিতার চারপাশে প্রদক্ষিণ করছিল ঠিক সেইভাবে ব্রিজেশ চিতার চারপাশে প্রদক্ষিণ করে। তারপর সেই লোকটি যে মন্ত্র আওড়াচ্ছিল ব্রিজেশও সেই মন্ত্র গগনভেদী সুরে জপতে থাকে। ওং রিং
ক্রিং রক্ষ রক্ষ চামুণ্ডে কুরু কুরু ভূত প্রেত বস্মনায় স্বাহা। ওং রিং ক্রিং রক্ষ রক্ষ চামুণ্ডে কুরু কুরু ভূত প্রেত বসমনায় স্বাহা। হঠাৎ এমন সময় ব্রিজেশকে ঝাঁকে ঝাঁকে অশরীরে আত্মারা ঘিরে ধরে। তারপর সেই অশরীরী আত্মারা ব্রিজেশকে মেরে ফেলতে উদ্যত হয়। ঠিক তখনই সেই লোকটি সেখানে চলে আসে এবং হাতে ধুলো দিয়ে কিছু মন্ত্র পড়তে পড়তে ছুঁড়ে মারতেই অশরীরী দল পালিয়ে যায়। এই তুই কে? এখানে কি করছিস? মরা মরা পোড়াতে এসেছিলাম।